দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বেইজিংয়ে ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং। বাণিজ্য ইস্যুতে একাধিক সমঝোতা আসতে পারে, বিনিময়ে চীন কমাতে চাইবে বিধিনিষেধ। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি আর বজ্রপাতে কমপক্ষে 89 জনের প্রাণহানি। ক্ষতিগ্রস্ত বহু আবাসিক ভবন, উপড়ে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। মার্কিন অবরোধের জেরে ভয়াবহ সংকটে কিউবা, ফুরিয়ে গেছে ডিজেল ও জ্বালানি তেল। প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা দেশ, ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। মুখোমুখি হলেন দুই সর্ববৃহৎ অর্থনীতির দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধান। প্রায় 2 ঘণ্টা হয় রুদ্ধদ্বার আলোচনা। বাণিজ্য আর শুল্কই ছিল মূল ইস্যু। ধারণা করা হচ্ছে ইরান আর তাইওয়ান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দুই নেতার। তবে বৈঠক শেষে হয়নি আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন। শুক্রবার আবারও আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং। প্রায় 1 দশক পর প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের মাটিতে কোনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলেন রাজকীয় অভ্যর্থনা। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে স্বয়ং নিজে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাজানো হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত, দুই রাষ্ট্রপ্রধানকে বিশেষ শুভেচ্ছা জানায় শিশুরা। পরে বৈঠক কক্ষে প্রবেশ করেন মার্কিন ও চাইনিজ প্রতিনিধিরা। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে চীনের তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট শি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটি এমন এক সম্মান যা আগে খুব কম মানুষই পেয়েছে। আমি মুগ্ধ। অনেক দিন ধরে আমরা একে অপরকে চিনি। দুই দেশের যে কোনো প্রেসিডেন্টের মধ্যে এটি দীর্ঘতম সম্পর্ক। এটা আমার জন্য সম্মানের। যখনই কোনো সমস্যা হয়েছে, মিলেমিশে সমাধান করেছি। ট্রাম্পের আশা ভবিষ্যতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। জবাবে ওয়াশিংটন বেইজিংকে একে অপরের পরিপূরক বললেন শি। একটি স্থিতিশীল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সমগ্র বিশ্বের জন্য ভালো। যখন আমরা সহযোগিতা করি, উভয় পক্ষই লাভবান হই। একে অপরের মুখোমুখি হলে ক্ষতিগ্রস্তও হই উভয়ই। আমাদের প্রতিপক্ষ না হয়ে সহযোগী হওয়া উচিত। এতেই পারস্পরিক সাফল্য ও যৌথ সমৃদ্ধি অর্জন সম্ভব। বৈঠক পরবর্তী কোনো সংবাদ সম্মেলন না হলেও ধারণা করা হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাণিজ্য। প্রতিদ্বন্দ্বী বেইজিংয়ের সাথে বাণিজ্যে একাধিক বিষয় সমঝোতায় আসার সম্ভাবনা ওয়াশিংটনের। বিনিময়ে মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির বিষয়ে বিধিনিষেধ কমাতে চাইবে চীন সরকার। প্রাধান্য পেয়ে থাকতে পারে ইরান ও তাইওয়ান ইস্যুটিও। বৈঠক শেষে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন পরিদর্শন করেন ট্রাম্প, শি। অনিক রহমান, যমুনা নিউজ। 2 দিনের চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রয়েছেন 1 ডজনের বেশি প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানরা। এর বাইরেও আছে বাণিজ্য প্রতিনিধিদের বিশাল বহর। রাগঢাক না রেখে ট্রাম্প জানিয়েছেন তার প্রত্যাশা প্রায় 150 কোটি মানুষের দেশ চীনের বাজার উন্মুক্ত হোক মার্কিন প্রতিষ্ঠানের জন্য। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের সিঁড়িতে ধনকুবের মার্কিন ব্যবসায়ীরা আছেন। টেসলা, স্পেসএক্সের ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, বোয়িংয়ের কেলি অর্টবার্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন প্রস্তুতি দেখে ধারণা হতে পারে চীন সফরে তার মূল ফোকাস বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ দ্বিতীয় মেয়াদে পৌঁছেছিল আরও চরমে। এমনকি এক পর্যায়ে 145% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল চীনা পণ্যের ওপর। যদিও নানা নাটকীয়তার পর তা 47.5% দাঁড়ায়, যেখানে মার্কিন পণ্যে চীনের ধার্যকৃত ট্যারিফের হার দাঁড়ায় 31.9%।
গত অক্টোবরে বাণিজ্য বিরোধ কমাতে সমঝোতা হয়েছিল দুই দেশের। এবার চীন সফরের মধ্য দিয়ে আরও এক ধাপ এগোতে চান ডোনাল্ড ট্রাম্প। তাই তো শীর্ষ ব্যবসায়ীদের দলবল নিয়ে হাজির হয়েছেন বেইজিংয়ে। আমাদের আছে অসাধারণ সব ব্যবসায়ী এবং তারা শীর্ষ, বিশ্বের মধ্যে সবার সেরা। তারা সবাই আমার সঙ্গে আছেন। তারা সবাই এসেছেন চীনের প্রতি শ্রদ্ধা জানাতে। তারা বাণিজ্যের জন্য মুখিয়ে আছেন। চীনের বিশাল বাজারে কৃষিপণ্য সহ মার্কিন প্রতিষ্ঠান প্রবেশের সুযোগ চান ট্রাম্প। বিনিময়ে চীনের স্বার্থ ট্যারিফ কমানো। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে এনভিডিয়ার চিপ প্রবেশ আর বোয়িং এয়ারক্রাফট ক্রয়ে সুবিধা চাইতে পারে বেইজিং। সবচেয়ে বড় রফতানিকারক দেশ চীন দেশের বাইরে $3.59 ট্রিলিয়ন পণ্য বিক্রি করে প্রতি বছর। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র রফতানি করে $1.9 ট্রিলিয়ন পণ্য। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তবে জানান, এখনও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না ইরান। এই আলোচনাগুলো খুবই সংবেদনশীল, তাই বেশি কিছু প্রকাশ করব না। তবে আমরা একটি ফলপ্রসূ আলোচনা করার চেষ্টা করছি। আমি মনে করি অগ্রগতি হয়েছে। প্রেসিডেন্টের শর্ত খুবই স্পষ্ট, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। তার এই নিশ্চয়তা দরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানালেও বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়টি অস্বীকার করেছে সে দেশের কর্তৃপক্ষ। বুধবার এক বিবৃতির বরাত দিয়ে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM জানায় এই তথ্য। এতে এমন দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে আমিরাত প্রশাসন। দাবি করা হয়, ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রকাশ্য এবং সর্বজন ঘোষিত আব্রাহাম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, যা কোনো গোপনীয়তার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এর আগে গেল ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধরত অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর পাওয়া যায়, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে একটি গোপন বৈঠকও করেছেন নেতানিয়াহু। কুয়েতের বিরুদ্ধে ইরানের একটি মাছ ধরার নৌকা সহ 4 জেলেকে আটকের অভিযোগ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেয়া পোস্টে কুয়েতের এই পদক্ষেপের সমালোচনা করেন তিনি। তার দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ইরানের সাথে পরিকল্পিতভাবে বিবাদে জড়াতে চায় কুয়েত। এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে দাবি তার। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি দ্বীপের কাছাকাছি এলাকা থেকে আটক করা হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে উপসাগরে থাকা নৌকাটিকে। জেলেদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আরাকচি। 2 মাসেরও বেশি সময়ে পারস্য উপসাগরে আটকে থাকার পর হরমুজ প্রণালী পার হলো চীনের একটি সুপার ট্যাঙ্কার। শিপ ট্র্যাকিংয়ের তথ্য মতে ইওয়ান হুয়াহু বুধবার হরমুজ অতিক্রম করেছে। বর্তমানে এটি চীনের ঝৌসান বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে হরমুজ পার হওয়ার পর ওমান উপসাগরে কিছুক্ষণের জন্য নোঙর করেছিল ট্যাঙ্কারটি। 1 জুন নাগাদ বন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ইরাক থেকে 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে ছিল জাহাজটি। ট্রাম্প যখন চীন সফরে তখন মার্কিন নৌ অবরোধের মধ্যেই হরমুজ পার হলো চীনের এই ট্যাঙ্কার। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 89 জন। ব্যাপক ঝড়ে ক্ষতিগ্রস্ত রাজধানী সহ 8 জেলা। প্রাণ হারিয়েছে 150-র মতো গবাদি পশু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে 24 ঘন্টার মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তৎপর রাজ্য প্রশাসন। লঘুচাপের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাত সহ মৌসুমী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রলয়ঙ্কারী বাতাসে হুড়মুড় করে গাড়ির ওপর ভেঙে পড়ছে বিশালাকার গাছ। ঝড়ের দাপটে শুকনো পাতার মতো উড়ছে চারপাশের সবকিছু। ভারী বৃষ্টি আর বজ্রপাতে নাজেহাল ভারতের উত্তরপ্রদেশ। বুধবার থেকে রাজ্যে শুরু হয় শক্তিশালী ঝড়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। রাজধানী প্রয়াগরাজ সহ 8 জেলা থেকে মেলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ক্ষতিগ্রস্ত বহু আবাসিক ভবন, ব্যাহত মোবাইল নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্যবস্থা। প্রায় 150 গবাদি পশুর প্রাণহানির তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধার কাজে তৎপর প্রশাসন। সরানো হচ্ছে ভাঙাচোরা অবকাঠামো আর গাছপালা। আহতদের দ্রুততম সময়ে পাঠানো হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে 24 ঘন্টার মধ্যে ত্রাণ পৌঁছানোর আশ্বাস দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। দেয়া হয়েছে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও।
प्रदेश में विभिन्न जनपदों में पिछले 36 এরই মাঝে আপনারা অবগত আছেন যে গেল 36 ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড় বাতাস ও বজ্রপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 19। বহু হতাহতের পাশাপাশি গবাদি পশুর মৃত্যুর খবরও পেয়েছি আমরা। 80-র উপরে বাড়ি ধসে গেছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। 89 लोगों की मृत्यु की सूचना प्राप्त हुई है। পশ্চিমা লঘুচাপে আবহাওয়ার পরিবর্তনের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নেওয়া হচ্ছে সব রকম জরুরি ব্যবস্থা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতের কর্ণাটকে শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত বিতর্কিত আদেশ বাতিল করা হয়েছে। এর বদলে নতুন নির্দেশনা জারি করেছে রাজ্যের কংগ্রেস সরকার। এখন থেকে স্কুল ও প্রি ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাকের পাশাপাশি সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফলে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরায় থাকছে না কোনো বিধিনিষেধ। এছাড়াও শিক্ষার্থীরা এখন থেকে পাগড়ি, শিবধারা, রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীকও ব্যবহার করতে পারবে। তবে শর্ত হলো এসব প্রতীক স্কুল ইউনিফর্মের সাথে মানানসই হতে হবে। এর আগে 2022 সালে বিতর্কিত আদেশে তৎকালীন বিজেপি সরকার শিক্ষার্থীদের ধর্মীয় প্রতীক ছাড়াই স্কুল ইউনিফর্ম পরার নির্দেশ দিয়েছিল, যার জেরে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে আইনজীবীদের কালো পোশাক পরে হাইকোর্ট চত্বরে পৌঁছান তৃণমূল নেত্রী। ভোট পরবর্তী সহিংসতার একটি মামলার শুনানিতে অংশ নেন তিনি। আদালতে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী সময়ে নারী, শিশু, সংখ্যালঘু সকলের উপর চালানো অত্যাচার, ধর্ষণ ও হত্যার হুমকি, লুটপাটের অভিযোগ তুলে প্রতিবাদ জানান মমতা। এ বিষয়ে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর আহ্বানও জানান। 1985 সালে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে নথিভুক্ত হওয়ার পর নিয়মিত নিজের সদস্যপদ নবায়ন করে আসছেন তৃণমূল নেত্রী। সকল জল্পনার পর অবশেষে ঘোষিত হলো কেরালার মুখ্যমন্ত্রীর নাম। রাজ্যের প্রধান নির্বাহী হিসেবে ভিডি সাথিসানকে মনোনীত করেছে কংগ্রেস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এর মাধ্যমে রাজ্যটির মুখ্যমন্ত্রী পদ নিয়ে 10 দিনের নাটকীয়তার অবসান ঘটল। সরকার গঠনের জন্য এখন আনুষ্ঠানিকভাবে এগোবে কংগ্রেস। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দলের শীর্ষ নেতাদের মধ্যে টানাপোড়েন চলছিল। মুখ্যমন্ত্রীর হওয়ার লড়াইয়ে কংগ্রেসের বিবেচনায় ছিলেন দলটির 3 নেতা কেসি ভেনুগোপাল, রমেশ চেন্নিথালা এবং ভিডি সাথিসান। অন্ধকারে নিমজ্জিত কিউবা 3.5 মাসের মার্কিন নিষেধাজ্ঞায় ক্যারিবীয় দেশটির বিপর্যস্ত। বুধবার জ্বালানি মন্ত্রী ঘোষণা দেন দেশটিতে অবশিষ্ট ডিজেল ও জ্বালানি তেল পুরোপুরি শেষ। বিপর্যয়ের মুখে স্বাস্থ্য খাত। বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা। মূলত কমিউনিস্ট সরকার পরিবর্তনের লক্ষ্যেই কিউবার ওপর নজিরবিহীন চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে জানুয়ারিতে জ্বালানি অবরোধ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেট্রোল পাম্পগুলোয় পিনপত নীরবতা, নেই এক ফোঁটা জ্বালানির যোগান। রাজধানী হাভানা সহ পুরো কিউবায় সংকট চরমে। দিনে বিদ্যুৎ থাকে না 20 থেকে 22 ঘন্টায়। কোথাও কোথাও বিদ্যুতের দেখা মেলে না কয়েকদিন। নজিরবিহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, তাই রাজধানীতে বিক্ষোভ প্রতিবাদে নেমেছে ক্ষুব্ধ জনতা। বিদ্যুৎ অন্যতম নাগরিক অধিকার। 40 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। প্রত্যেকটি এলাকায় প্রবীণ অসুস্থ মানুষ রয়েছেন, আছে শিশুরাও। ফ্রিজে রাখা সব খাবারই নষ্ট হওয়ার পথে। বিদ্যুতের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। দেশের পরিস্থিতি এক কথায় বিশৃঙ্খল, কিন্তু পরিবারে ছোট ছোট সন্তান আছে। রুটি রুজির জন্য কাজ করতে হয়। আমাদেরও একটা জীবন আছে, কিন্তু বিশ্রামের উপায় নেই। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রী ঘোষণা দেন কিউবায় আর কোনো ডিজেল ও জ্বালানি তেল নেই। ভয়াবহ বিপর্যয়ের মুখে জাতীয় বিদ্যুৎ গ্রিডও। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জন্য কিউবাকে হুমকি আখ্যা দিয়ে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তেল রপ্তানিকারক দেশগুলোর উপর দেন শুল্ক আরোপের হুমকি। মূলত বামপন্থী সরকার পরিবর্তনের জন্যই এ কড়াকড়ি। এরপর থেকেই সংকট। গত মাসে রাশিয়া একটি তেলবাহী ট্যাঙ্কার পাঠালেও সেই তেলও শেষ। জ্বালানি সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির স্বাস্থ্য খাত। জাতিসংঘের তথ্য মতে 96,000-এর বেশি মানুষের জরুরি অস্ত্রোপচার আটকে আছে, যার মধ্যে 11,000-ই শিশু। বন্ধ বহু শিক্ষা প্রতিষ্ঠান। মার্কিন এই অবরোধকে বেআইনি আখ্যা দিয়েছে জাতিসংঘ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুদ্ধ শুরুর পর আকাশপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। ১৫০০-এরও বেশি ড্রোন দিয়ে চালানো হয় ভয়াবহ হামলা। এতে রাজধানী কিয়েভে ভবন ধসে প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন, এখনও নিখোঁজ ১০। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, বুধবার থেকে ১৫৬০-টিরও বেশি ড্রোন ব্যবহার করে হামলা চালায় মস্কো। রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছোড়া হয় ৫৬টি মিসাইল ও ৬৭০টির বেশি ড্রোন। কিয়েভের বিমান বাহিনীর দাবি, এসব হামলার সময় ভূপাতিত করা হয়েছে ৪১টি ক্ষেপণাস্ত্র ও ৭১০টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল ইউক্রেনীয় বাহিনীর জ্বালানি ও পরিবহন স্থাপনা, ড্রোন সংরক্ষণ, উৎক্ষেপণ কেন্দ্র সহ নানা সামরিক স্থাপনা। পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। ইউক্রেনীয় বাহিনীর ছোড়া ৫৭২টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। চকচকে রঙিন মোড়কের বদলে হঠাৎ সাদা কালো প্যাকেজিং। যুদ্ধের প্রভাবে রঙিন কালির সংকট তৈরি হওয়ায় বাধ্য হয়ে এমন পন্থা বেছে নিয়েছে জাপানের জনপ্রিয় একটি স্ন্যাক্সের ব্র্যান্ড। প্রিন্টিংয়ের উজ্জ্বল বর্ণের রং তৈরিতে ব্যবহৃত একটি কাঁচামালের ৪০% মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে টোকিও, যা এখন বাধাগ্রস্ত। এমন পরিস্থিতিতে ছাপার কালি বাঁচাতে পুরোনো আমলের সাদা কালো প্যাকেজিংকেই বেছে নিয়েছে জায়ান্ট ব্র্যান্ড ক্যালবি। ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটকে কৌশলে পাশ কাটাতে মজাদার এক উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে জাপান। ছাপার কালি বাঁচাতে চিপস ও সিরিয়ালের উজ্জ্বল রঙিন প্যাকেট এখন থেকে সাদা কালো বর্ণে বাজারে আনছে টোকিও ভিত্তিক কোম্পানি ক্যালবি। মঙ্গলবার সাময়িকভাবে পটেটো ও কাপ্পা এবিসেন চিপস, ব্রেকফাস্ট সিরিয়াল সহ মোট ১৪টি পণ্যের মোড়কে মাত্র ২ রঙের কালি ব্যবহারের ঘোষণা দেয় জাপানের সবচেয়ে জনপ্রিয় স্ন্যাক্স ব্র্যান্ডটি। হলুদ রঙের প্যাকেটে টুপি পরা পটেটো ম্যান মাস্কটের বদলে কেবল এক রঙা অক্ষরে লেখা থাকবে চিপসের নাম। প্রিন্টিংয়ে ব্যবহৃত উজ্জ্বল বর্ণের রং তৈরিতে ব্যবহার করা হয় এক প্রকার খনিজ তেলজাত পণ্য ন্যাপথা, যার প্রায় ৪০% আমদানি হয় মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের প্রভাবে আমদানিকৃত কিছু কাঁচামালের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় নিজেদের পণ্যের উৎপাদন স্বাভাবিক রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্যালবি। চলমান সংকট মোকাবেলা ও কাঁচামালের ঘাটতির প্রভাব কমানোর জন্য নানা উপায়ে চেষ্টা করে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠানগুলো। যদিও কাঁচামালের সরবরাহের স্থিতিশীলতা নিয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে আশ্বস্ত করে যাচ্ছে দেশটির সরকার। এখন পর্যন্ত ন্যাপথা সরবরাহে কোনো সংকটের খবর পাওয়া যায়নি। তবে আমদানিকৃত পণ্য যাতে দেশে আসতে কোনো বাধার মুখে না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে রপ্তানি করা হয় জাপানের এই জনপ্রিয় ব্র্যান্ডের চিপস ও সিরিয়াল। প্যাকেজিংয়ে সাময়িক পরিবর্তন আনলেও ভেতরের গুণগত পণ্যের মান ও পরিমাণ অপরিবর্তিত রাখবে বলে নিশ্চিত করেছে ক্যালবি। আগামী ২৫শে মে থেকে বাজারে ছাড়া হবে তাদের নতুন প্যাকেজিংয়ে মোড়ানো স্ন্যাক্সগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্টের ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জনসাধারণ। গত মঙ্গলবার ট্রুথ সোশ্যালে মার্কিন পতাকার রঙে আঁকা ভেনেজুয়েলার মানচিত্রের একটি ছবি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভেনেজুয়েলাকে মার্কিন মানচিত্রে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার কথা জানান তিনি। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার সাধারণ জনগণ। প্রতিবাদে কারাকাসের সড়কে হয়েছে বিক্ষোভ। দেশের সার্বভৌম রক্ষা করতে প্রস্তুত দেশটির মানুষ, এমন দাবি করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। গ্রেফতার এড়াতে ফিলিপাইনের এক সিনেটর আশ্রয় নেয়ার পর পার্লামেন্ট ভবনে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার ঘটে এই ঘটনা। সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সময় মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সম্প্রতি সিনেটর রোনাল্ড দে লা রোসার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপর থেকেই গ্রেফতার এড়াতে সিনেট ভবনে আশ্রয় নেন তিনি। সামরিক বাহিনীর সদস্যরাও সিনেট ভবনে অবস্থান নিলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এর মধ্যেই শোনা যায় গুলির শব্দ। এ সময় উপস্থিত অন্যান্য সিনেটররা আত্মরক্ষার জন্য ছুটোছুটি করতে দেখা যায়। তবে গুলি কারা চালিয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।